কে ছাত্রলীগের নেতা ছিলেন, কে আওয়ামী পরিবারের ছেলে, তার বাবা আওয়ামী লীগের এমপি ছিলেন বা আওয়ামী লীগের জেলার প্রেসিডেন্ট, এদেরকে ধরে ধরে নিয়ে এসে বিচারক বানিয়েছেন। আর সরকারি নিপীড়ন, টর্চার, অত্যাচার যেমন একদিকে র্যাব পুলিশ করছে, তেমনি আরেক দিকে করছে হচ্ছে আদালতের মাধ্যমে। আমরা সেই বিচারের যে বাণী দেখছি, যে বিচারের যে প্রক্রিয়া দেখছি, সেখানে আরো নিপীড়ন বাড়ছে। উচ্চতর আদালত তো সম্মানিত একটি বিষয়, তারা যদি আগাম জামিন দেন, আগাম জামিন দিয়ে তারপরে বলেন যে 4 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর বা 5 সপ্তাহ পর লোয়ার কোর্টে অর্থাৎ নিম্ন আদালতে হাজিরা দিতে, যেখানে হাইকোর্ট ওই সমস্ত মামলায় জামিন দেয়, তো তাদেরকে সারেন্ডার করতে বললে তখন আইনের প্রতি সম্মান দেখিয়ে যান বিএনপির নেতা কর্মীরা বা আজকে যারা গণতন্ত্রকামী নেতা কর্মীরা। নিম্ন আদালত সেই জামিন, হাইকোর্টের জামিন ক্যান্সেল করে কারাগারে পাঠায়। মানে কি চমৎকার শেখ হাসিনার নিপীড়নের একটা প্রক্রিয়া! এটা কোনো আইনি প্রক্রিয়া না। আমরা এর আগেও দেখেছি, আমরা যখন বিএনপি বিরোধী দল ছিলাম, ছাত্র রাজনীতি করতাম, হাইকোর্ট থেকে একটা জামিন হলে পরে সেখানে কখনোই নিম্ন আদালত সেই জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করত না। তো শেখ হাসিনা দেখাতে চাচ্ছেন যে আমাদের কোর্ট কত নিরপেক্ষ, এখান থেকে জামিন পেয়েছে, কিন্তু প্রকারান্তরে তোমাকে কারা নির্যাতন ভোগ করতে হবে। এটা একটা সিস্টেম করে দিয়েছে যে ওখান থেকে জামিন দেবে, আর ইয়ের থেকে নিম্ন আদালত থেকে, জজ কোর্ট থেকে বা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সেই জামিন বাতিল করে। তো উচ্চ আদালতের জামিন নিম্ন আদালত বাতিল করে কি করে? এটা তো উচ্চ আদালতের প্রতি একটা বিরাট অবমাননা। সেই অবমাননার আমরা প্রকাশ দেখতে পাই সারা বাংলাদেশে। বিএনপির নেতা কর্মীরা উচ্চ আদালত থেকে, হাইকোর্ট থেকে জামিন নিয়ে যাওয়ার পর সবাই নিজ নিজ জেলায় যখন নির্ধারিত সময়ের জন্য যখন তাদেরকে হাজির হতে বলেছে, সেই জামিন পাওয়া বিএনপির নেতা কর্মীরা বা অন্যান্য বিরোধী দলের নেতা কর্মীরা তাদেরকে কারাগারে ঢালাও ভাবে পাঠানো হচ্ছে। তার আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখলাম যে আদালতকে দিয়ে যে নিপীড়ন করা হচ্ছে। আদালত বলতে শুধু ওই যে বললাম, শুধু আইনি প্রক্রিয়া, আইন নয়, আদালতের যিনি বিচার করবেন তার মানসিকতা কেমন, উনি কে? উনি কি আইনের শাসক বানেন, নাকি উনি শেখ হাসিনার শাসনের প্রতিনিধিত্ব করেন আদালতে? না হলে মানে সারা হাইকোর্টে এত উচ্চ শিক্ষিত আইনজীবীরা আছেন, এখান থেকে কেউ বিচারপতি হন না। তার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অবশ্যই আওয়ামী লীগের কোনো কানেকশন থাকতে হবে, হয় সে ছাত্রলীগ করেছে, না হলে আওয়ামী লীগের কোনো এমপির নেতা। আপনারা জানেন যে কোটা আন্দোলন ছাত্ররা, কোমলমতি ছাত্ররা, কিশোর তরুণরা করলেন ব্যাপক আন্দোলন। সেই আন্দোলনের ফলে সিদ্ধান্ত নিতে বাধ্য হলো সরকার ওটা তুলে দেওয়া। সেটি আবার গতকালকে তাদের একজন আইনজীবীকে দিয়ে এটা হাইকোর্টে উত্থাপন করে সেই তাদের যে কি বলে রিট করলেন, এবং পূর্বের যে তাদের যে আপনার কোটা যে তুলে দেওয়ার যে সরকারি যে সিদ্ধান্ত তার উপরে রিট করেছেন, সেই সিদ্ধান্তটাকে খারিজ করে দিলেন, অর্থাৎ আবার কোর্টে থাকবে। এটাতে ঘটনা কি হলো? কোটা সিস্টেম ইম্পোজ করা হলো, মুক্তিযোদ্ধা কোটা। এই মুক্তিযোদ্ধা কোটার নামে সব আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলে মেয়েদেরকে সরকারি চাকরিতে ঢোকানো হবে, তারা সরকারি চাকরি পাবে। এইটা হচ্ছে অন্তর্নিহিত বিষয়। এটা অন্তর্নিহিত না, এটাই প্রকাশ্য বিষয়। মেধাবী ছাত্র যারা, তারা বিশেষ করে ক্যাডার সার্ভিস ক্লাস 1 যে সমস্ত জব, সেই জব তারা পাবে না। গতকাল আওয়ামী লীগেরই এক আইনজীবীকে দিয়ে, অখ্যাত আইনজীবী দিয়ে সরকারই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে, যে আন্দোলনের ফলে তো এটা করতে হয়েছে, আবার রিয়াকশন হয় কোর্টের মাধ্যমে। যেভাবে কোর্টের মাধ্যমে আমাদেরকে নিপীড়ন করা হয়, নির্যাতন করা হয়, কারাগারে পাঠানো হয়, ঠিক একইভাবে এই কোমলমতি ছাত্রদের আন্দোলনের যে কোটা সিস্টেম উঠে গিয়েছিল, সেটা রিট করে সরকারি সিদ্ধান্তটাকে বাতিল করে আবার ইম্পোজ করা হলো কোটা।
তাহলে এই যে মুক্তিযোদ্ধার কোটা যেটা করা হলো, আর সাধারণ মানুষের ছেলেমেয়েরা যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 10th যারা হবে, তারা আর কেউ চাকরি পাবে না। যারা গোল্ডেন কি বলে ওটাকে, গোল্ডেন 5 যারা পান, আমাদের সময় এটা ছিল না, আমরা ছিল স্ট্যান্ড করা, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, স্টার ছিল। এখন এই গোল্ডেন 5, জিপিএ 5 এগুলো এসছে। তো এখানে যারা ব্রিলিয়ান্ট ছিলেন তারা কেউ চান্স পাবে না। মুক্তিযোদ্ধার কোটার নামে বাবা ছাত্রলীগের সভাপতি ছিলেন, এখন আওয়ামী লীগ নেতা, মামা আওয়ামী লীগের এমপি, খালু আওয়ামী লীগের স্থানীয় নেতা, এদেরকে ঢোকানোর জন্য এই প্রক্রিয়া। আমরা ফ্যাসিবাদের এক চরম বিষ বাষ্পের মধ্যে বসবাস করছি। আমরা যে শ্বাস নেই সেটা ফ্যাসিবাদের যে বাতাস, সেই ফ্যাসিবাদের বাতাসের বিষ বাষ্প আমাদেরকে গ্রহণ করতে হবে। আর আজকে যেটি শেষ আশ্রয় আদালত, সেটি আইনসঙ্গতভাবে বা সেটি যে রুল অফ ল এবং বিচার বিভাগের যে স্বাধীনতা, এই স্বাধীনতা নেই, বরং বিচার বিভাগের স্বাধীনতা তারা নিজেরাই উপেক্ষা করে সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। তা না হলে আপনার যশোরের নোয়াপাড়ার একজন মহিলা আফরোজা বেগম, তাকে পুলিশ ধরে নিয়ে গেল, ফ্যানের সাথে টাঙালো, টর্চার করলো, মেরে ফেললো। সে যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়, সে যদি ড্রাগের ব্যবসা করে, সে যদি তার কাছ থেকে নাকি ইয়াবা পেয়েছে, তার ছেলে আশেপাশের লোককেও বলেনি যে না তারা এটা করে, ওই মহিলার কাছ থেকে নাকি পেয়েছে। পাওয়ার পরে এটা হচ্ছে পুলিশের অভিযোগ, যখন টর্চার করে তাকে মেরে ফেলা আফরোজা বেগমকে। এটা কারণটাই হচ্ছে যে আইনের শাসন। বিচার বিভাগের কাছে মানুষের যে শেষ আশ্রয়, সেই আশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই আজকে পুলিশ বেপরোয়া। পুলিশ একটা নারীকে ধরে নিয়ে গিয়ে ফ্যানের মধ্যে লোটকে টর্চার করে মেরে ফেলে দিচ্ছে, হত্যা করছে। এবং এটার জন্য মানে সরকারের দিক থেকেও তো প্রশ্নই আসে না কোনো পদক্ষেপ নেওয়ার। এবং আইনের কাছে যে মানুষ যাবে, সেখানেও মানুষ নীরবে, নিভৃতে, হৃদয়ের মধ্যে চোখ দিয়ে পানি ফেলতেও ভয় পায়। যদি এটা আওয়ামী লীগের লোক দেখে, যদি পুলিশ দেখে, তাহলে আমার যদি আবার বিপদ হয়, তাহলে হৃদয়ের মধ্যে মানুষ কান্নাকাটি করছে, অন্তরের মধ্যে মানুষ কান্নাকাটি করছে, মানুষ কানতেও ভয় পাচ্ছে। এই সমাজ, এই রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করছি। না হলে গুণী মানুষরা কারাগারের লোহার খাঁচায়, ডক্টর ইউনূস বলছেন আমি আধা ঘন্টার মতো লোহার খাঁচায় আপনি তো ইদানিং লোহার খাঁচার মধ্যে। আর দেশের সবচেয়ে জনপ্রিয় যিনি নেত্রী, তিনি বছরের পর বছর লোহার খাঁচার মধ্যে আবদ্ধ। আজকে ডক্টর ইউনূস সাহেবরা তারা সম্মানিত নন। সম্মানিত কে? বেনজির। সম্মানিত কে? আজিজ। কি মানে ব্যাকগ্রাউন্ড ভাই, মানে সে বলার মতো নয়। বেনজিরের ওয়াইফের নামে 646 বিঘা জমি, মানে ফ্ল্যাট, সারা দেশেই তার ইয়ে। এবং এই ভদ্রলোক বেনজির সাহেব, তিনি ওসিদের সম্মেলনে ওসিদেরকে বলছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। যদি হঠাৎ করে শয়তান এসে বক্তৃতা করে, তোমরা সৎভাবে চলো, তোমরা ন্যায়সঙ্গত ভাবে চলো, তোমরা আল্লাহর ইবাদত করো, এটা যেমন বিশ্বাস মানে বিস্ময়কর ব্যাপার হবে, ঠিক এই সরকারের মন্ত্রীরা যখন উপদেশ দেয়, এই সরকারের আমলারা যখন উপদেশ দেয়, তখন সেটাই মনে হয়। যে বেনজির সাহেবের নামে এত ঘটনা, তিনি বিদেশে চলে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিদেশ যাওয়ার ব্যাপারে তার নিষেধাজ্ঞা নাই। তাহলে এইসব ঘটনার মধ্যে দিয়ে কি প্রমাণিত হয় না যে সরকার বেনজির সাহেবকে লালন পালন করেছে? যেমন বাবা মা শিশু সন্তানকে লালন পালন করে বড় করে, এই সরকার লালন পালন করেছেন, করে তাকে বড় করে তুলেছেন। তার সারা বাংলাদেশে মানুষের ফসলি জমি আত্মসাৎ করা, মানুষের বাড়িঘর আত্মসাৎ করা, ঢাকা শহরে ফ্ল্যাটের পর ফ্ল্যাট, বইয়ের নামে, মেয়ের নামে,
সবার নামে ফ্ল্যাট কিনা করেছেন, কারণ এদেরকে দিয়েই শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন তিনি করেছেন, রাতের অন্ধকারে নির্বাচন করেছেন, সমস্ত অপকর্ম করিয়েছেন এদেরকে দিয়ে। কত বিএনপির নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শ্রমিক থেকে শুরু করে কতজনকে অপহরণ করেছেন, বিচার বিহিত হত্যা করিয়েছেন এই সমস্ত লোকদের কাছ থেকে। এই যে ঘটনাগুলো, আদিল সাহেব এবং বেনজির সাহেবদের ঘটনাগুলো, মানে কিভাবে আজকে মানুষ শুধু বিস্ময়ে শুনছে, খবরের কাগজে পড়ছে, বিস্মিত মানুষ। এবং তারপর আমরা তো এটা ছিটে ফোটা হয়তো জানি, আরো ভিতরে যে কথা কি আছে চারিদিকে। আপনার ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী, সেইখানে হচ্ছে বাংলাদেশের দূতাবাস, সেইখানে একটা চক্র গড়ে উঠেছে। শেখ হাসিনা তিনি যেন, মানে উনি তো বলেন উন্নয়ন করেছেন, উনি উন্নয়ন কি, উনি চক্রের উন্নয়ন করেছেন, বিভিন্ন চক্র, মালয়েশিয়া চক্র, এখন গতকাল থেকে শুনছি ওয়াশিংটন চক্র। অর্থাৎ ওইখানে ওয়াশিংটনের যে দূতাবাস, এমবেসি, সেখানে ইমার্জেন্সি ফান্ডের $1,46,000 নেই, আরো বিভিন্ন খাতের ডলার নেই। ডলারগুলো আত্মসাৎ, মিলিয়ন মিলিয়ন ডলার ওখান থেকে আত্মসাৎ। এটা তো বাংলাদেশের জনগণের টাকা। এবং এটার উপর যে এখানে যে দুর্নীতিগুলো হচ্ছে, এটা যে ফাইল আসছে, সেই ফাইলও চেপে রাখা হয়। এই ধরনের পরিস্থিতি কিভাবে চলতে পারে? আপনি দেখবেন না, আজকেও খবরের কাগজ খুলে এই অনাচার যখন চলবে এবং সেইখানে নিজেদের তৈরি করা প্রশাসন এবং নিজের সংগঠনকে যদি লেলিয়ে দেওয়া হয়। কদিন আগেই দেখেন শ্রাবণের উপর আক্রমণ করলো ছাত্রলীগ, কিন্তু এই ছাত্রলীগ যে এই পলাশিতে ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছে, কারণ শেখ হাসিনা খুশি হয় যে বিএনপির নেতাদেরকে যদি ছাত্রলীগ আক্রমণ করে, যুবলীগ আক্রমণ, তাদেরকে প্রমোশন দেয়। আর এইটার সুযোগে তারা যা করছে, একটি জেলায় দেখলাম একটি নারীকে শ্লীলতাহানির জন্য মানুষ পিটিয়ে মেরে ফেলেছে এক যুবলীগ নেতাকে। ব্রাহ্মণবাড়িয়াতে তাদের নিজেদের মধ্যে গোলমালে তাদের অপর পক্ষের ছোড়া গুলিতে ছাত্রলীগের এক নেতা মারা গেছে। অনাচার, রক্তপাত, হুমকি আর ভয়ের মধ্যে দিয়ে গোটা সারা দেশের জনগণকে ওরা কোণঠাসা করে তাদের লুটেরার অর্থনীতির রাজনীতি কায়েম করতে চায় এবং কায়েম করে রেখেছে। এই জন্যই বেশি করে মনে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই জন্যই বেশি করে মনে পড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা নিজের চোখে দেখেছি, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার যে নেতা কর্মীদেরকে যে বাড়াবাড়ি করা যাবে না। আমি আপনাদেরকে একটি ঘটনার কথা বল। আমাদেরই এক বন্ধু, সে একটি, তখন ভিসিআর নিষিদ্ধ ছিল, রাজশাহীতে একটি ভিসিআর চালাতে গিয়ে একটা গোলমাল হয়, মানে চালাচ্ছিল তখন ব্যান্ড আইটেম। তো সেটা জানাজানি হলো, তখন তারা তো মিডিয়া টিডিয়া ছিল না। আমরা তারপরের দিনে পেপারে দেখছি সেই ছেলে, সে বেশ নাম করা কর্মকর্তার একজন ছিল, সে বহিষ্কার হয়ে গেল। তারপরের দিন বহিষ্কার। হ্যাঁ, কেউ দুষ্টামি থাকতে পারে, কিন্তু যে কঠোর পদক্ষেপ, এই কঠোর পদক্ষেপের জন্য গোটা সংগঠন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তো এটা তো আমরা নিজের চোখে আমরা দেখেছি। ছাত্রদল বলুন, যুবদল বলুন, সবাই মানে ঠিক সঠিকভাবে যেভাবে সংগঠন করা, রাজনীতি করা, সেভাবেই জিয়াউর রহমানের সময় থেকে করে এসেছে। আমরা দেখেছি যুবদলের অনেক নেতা যখন বিএনপি ক্ষমতায় নেই, কেউ ওকালতি করে জীবনযাপন করেছেন, কেউ ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে জীবনযাপন করেছেন, কারণ কোন লুটপাট এবং লুটপাটের রাজনীতির সাথে, দখলের রাজনীতির সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দলকে সম্পর্কিত করেন। বন্ধুরা আমার, আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রাম করছি। আজকে জাতীয়তাবাদী প্রার্থী দলের উদ্যোগে এই আলোচনা। আমরা তাদের উপর আর কিছু বললাম না, জিয়াউর রহমানের অবদান তারা নিজেরাই বলেছেন সমস্ত কিছু। তো আমরা এই কারণেই এত নিপীড়ন নির্যাতন সহ্য করে
বারবার কারাগারে যাওয়া, বারবার রিমান্ডে নেওয়া, এর মধ্যে করতে যাতে ফিরে আসুক, যাতে গণতন্ত্র ফিরে আসুক, ভদ্রলোকরা যাতে নিঃশ্বাস নিতে পারে, বাপ যেন তার মেয়েকে নিয়ে কলেজে যাওয়ার পথে কোনো ধরনের বা স্কুলে যাওয়ার পথে কোনো বখাটের দ্বারা নিপীড়ন বা নির্যাতন বা ঝামেলায় না পড়ে। এটাই সমাজ। আজকে আমার একটি প্রবন্ধ ভালো লেগেছে, বিখ্যাত একাডেমিশিয়ান ডক্টর আলী রিয়াজ, যে ভারতের নির্বাচনে বলছে যে একটু স্বস্তির, গণতন্ত্র কামীদের একটু স্বস্তির নিঃশ্বাস, যে যেভাবে ফ্যাসিজমের যাত্রা চলছিল, আবার যদি অধিক সংখ্যক মাত্রায় আসন সংখ্যা পেলে হয়তো সেখানে ফ্যাসিজমের নতুন রূপ হয়তো তৈরি হতে পারত। কিন্তু ভারতের জনগণ সেটা চেক দিয়েছে, সেটা আটকে দিয়েছে। ডক্টর আলী রিয়াজের আমি এই মন্তব্যের মধ্যে দিয়ে, যে ভারতের যে স্বাধীনতার পর থেকে যে গণতান্ত্রিক কাঠামো, তাদের যে প্রতিষ্ঠানগুলো যেভাবে গড়ে উঠেছে, সেই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার কারণেই যে ফ্যাসিজমের পথে যাত্রা, এটাকে রুদ্ধ করে দিতে তারা সক্ষম হয়েছে। কারণ যতই হোক, রাষ্ট্রীয় পর্যায়ের যে গণতন্ত্র, সেখানে এখনো চর্চা হয়, সেখানে যে অনুশীলন করা গেছে, তার ফলেই এটি সম্ভব হয়েছে।